বৌদি, আর কিছুদিন পরেই নিউ ইয়ার। তুমি আমাদের সাথে শপিং করতে যাবে না? আমরা সবাই একসাথে নিউ ইয়ার সেলিব্রেট করব, পিকনিক করব, ঘুরতে যাব। তাই আমাদের অনেক অনেক নতুন জামা কাপড় দরকার। তুমি সবসময় এরকম গরিবদের মতো ছেঁড়া ফাটা শাড়ি পরে থাকো। তোমার তো মনে হয় কোনো নতুন জামা কাপড় কিংবা সোয়েটার কিছুই নেই। তুমি আমাদের সাথে চলো, আমরা আজকে তোমাকে দামি দামি সোয়েটার, শাড়ি অনেক কিছুই কিনে দেব। তাহলে তুমি আমাদের সাথে নিউ ইয়ারের দিন আনন্দ করতে পারবে। বিপাশা এই বলে তার দাদার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই বিপাশা তার বৌদিকে নিয়ে বড় শপিং মলে গিয়ে পৌঁছায়। নতুন বছর উপলক্ষে বিপাশা দামি দামি জামা কাপড়, ওয়ান পিস, গাউন ইত্যাদি কিনে নিয়ে আসে। কিন্তু বাড়িতে এসে সে যখন জামাগুলো পরে দেখে, তখন কিছু কিছু জামা কাপড় তার গায়ে ছোট হয়। মা, কয়েকটা গাউন ছোট হচ্ছে, এবার কি করি বলতো? এই জামাগুলো এক একটা 30-40 হাজার টাকা করে দাম আছে। যদি ছোট হয় তাহলে পরতে ভালো লাগে বলো? ওয়েল ফিটিং না হলে নিউ ইয়ারের দিন এই জামাগুলো কিন্তু মোটেই পরা যাবে না। তাতে কি হয়েছে বিপাশা? তুমি যেখান থেকে এত দামি দামি জামা কাপড় কিনেছো, সেখানে জামা কাপড়গুলো নিয়ে যাও আর চেঞ্জ করে নিয়ে এসো, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তুমি কোনোদিনও এসব জামা কাপড় পরনি তো, তাই এগুলোর মর্ম বুঝবে না। আমি যেখান থেকে জামা কাপড় কিনি সেখানে কাস্টমাইজ করা গাউন পাওয়া যায়। এই সাইজের একটাই অ্যাভেলেবল থাকে। এগুলো আর চেঞ্জ করানোর কোনো প্রয়োজন নেই। আমি আর এগুলো ব্যবহার করব না। সে কি, তুমি নতুন বছর উপলক্ষে লক্ষ টাকা খরচা করে শপিং করলে, আর এখন বলছো এই জামা কাপড়গুলো পরবে না? এত টাকার জামা কাপড় অপচয় করবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি আবার গিয়ে নতুন নতুন জামা কাপড় কিনে আনবো। আমাদের কাছে অনেক টাকা আছে, তাই এত টাকা জামা কাপড় নষ্ট হওয়া কোনো বড় ব্যাপার নয়। বিপাশা এরকম কথা বললে সুস্মিতার খুব খারাপ লাগে, কারণ দামি দামি জামা কাপড় নষ্ট করতে তার বুক কেঁপে ওঠে। ঠিক এমন পরিস্থিতিতে সুস্মিতার বাপের বাড়ির কথা মনে পড়ে। বিয়ের আগে সে যখন তার বাবা মায়ের সাথে নতুন বছর পালন করত, তখন মা, কালকে জানুয়ারি মাসের 1 তারিখ, সবাই কত কত আনন্দ করবে, নতুন নতুন জামা কাপড় পরবে, সবাই কতটা মজা করবে বলো তো? কিন্তু তোমরা তো আমাকে নতুন জামা কিনেই দিলে না, এমনকি ভালো কোনো কেকও আনলে না। বাবাকে বললাম কালকে আমাদের চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যেতে, কিন্তু বাবা বলল টিকিট কাটারও টাকা নেই। একদম মন খারাপ করিস না, তোকে আমরা টাকা খরচা করে নতুন জামা কাপড় কিনে দিতে পারিনি, তাতে কি হয়েছে? আমি এখন সেলাই মেশিনে তোর জন্য শীতকালে পরার মতো নতুন ফ্রক সেলাই করে দেব। সত্যি মা? কিন্তু তুমি যে আমার জন্য ফ্রক জামা সেলাই করবে, সেই জামা তৈরি করার জন্য কাপড় কোথায়? আমাদের বাড়িতে তো নতুন কোনো কাপড় নেই। যে কটা সোয়েটার আছে সব কটাই ছিঁড়ে গেছে। নতুন বছর উপলক্ষে শহরের বড়লোক মহিলারা আমাদের পাড়ার দর্জি কাকার দোকান থেকে ভালো ভালো জামা কাপড় সেলাই করে নিয়ে যাচ্ছে। তুই তো জানিস দর্জি কাকার হাতের কাজ খুব ভালো, তাই সেলাই করার পর অনেক ছিট কাপড় বেঁচে গেছে। আমি যখন আজকে কাজ করে বাড়ি ফিরছিলাম, তখন দর্জি কাকা ওই কাপড়গুলো আমাকে দিয়েছে, তাই আমি ওই কাপড়গুলো দিয়ে তোর জন্য ফ্রক সেলাই করব। এই কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয়। নতুন বছরের আগের দিন রাত্রিবেলা সারা রাত জেগে সুস্মিতার মা রমলা দেবী মেয়ের জন্য নতুন জামা সেলাই করে। পরের দিন সকালবেলা হ্যাপি নিউ ইয়ারের দিন সুস্মিতা তার নতুন ফ্রকটা পরে। নতুন বছরের শুভেচ্ছা সুস্মিতা, তুই খুব ভালো থাকিস। তোকে নতুন জামাটা পরে খুব ভালো লাগছে রে। থ্যাংক ইউ সো মাচ মা। আমি আমার সব বান্ধবীদের মতো নতুন নতুন জামা কাপড় পরতে পারলাম, তার মানে আমার নতুন বছরটা খুব ভালো কাটবে বলো? এভাবে সুস্মিতা মায়ের তৈরি করে দেওয়া জামা পরে খুবই খুশি হয়। রমলা, আমাদের পাড়ায় গরিব ভোজন হবে। প্রত্যেক নতুন বছরের দিন গরিবদেরকে পেট ভরে বিরিয়ানি খাওয়ানো হয়। তাই চলো আমরা 3 জনে গিয়ে থালা ভর্তি বিরিয়ানি খেয়ে আসি, কারণ অনেকদিন তো হলো ভালো ভালো খাবার খাই না। সুস্মিতাও পেট ভরে বিরিয়ানি খেতে পারবে। তুমি সত্যি বলছো বাবা? আজকে নতুন বছরের দিন আমরা বিরিয়ানি খাবো? আমি কোনোদিনও বিরিয়ানি খেতে পাইনি। স্কুল থেকে যখন বাড়ি ফিরে আসি, তখন লাল কাপড় জড়ানো বিরিয়ানির হাড়ির দিকে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। কত সুন্দর গন্ধ বেরোয়, কিন্তু আমি খেতেই পারি না জানো। একদম মন খারাপ করিস না মা, আজকে আমরা 3 জনে মিলে একসাথে গিয়ে বিরিয়ানি খেয়ে আসবো। বাবার এমন কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই তারা 3 জন নতুন বছর উপলক্ষে বিরিয়ানি খেতে যায়। পাড়ায় যেখানে গরিবদেরকে এক জায়গায় বসে খাবার খাওয়ানো হয়, সেখানে তারা 3 জন বসে পড়ে। তারা পেট ভর্তি করে গরম গরম বিরিয়ানি খায়। এসব কথা মনে পড়লে সুস্মিতার চোখে জল চলে আসে। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর সে বুঝতে পারে যে বড়লোকেদের কাছে টাকা থাকলেও তারা মর্ম দিতে পারে না।
আমার মা নতুন বছরের আগের দিন কত কষ্ট করে সেলাই করে আমার জন্য সামান্য ফ্রক বানিয়ে দিত, আর আমার ননদ লক্ষ লক্ষ টাকা জামা কাপড় ছোট হয়েছে বলে সেই জামা কাপড়গুলো আর ব্যবহার করবে না বলছে। অন্যদিকে বিপাশার কিছুই যায় আসে না, সে আবার শপিং করতে চলে যায়। এদিকে নতুন বছরের আগের দিন রাত্রিবেলা সুস্মিতার কিছুতেই ঘুম আসে না। কি ব্যাপার সুস্মিতা, আজকে 31st নাইট, সবাই বাইরে আনন্দ করছে, আকাশে বাজি ফাটছে, সবাই পার্টি করছে, আর তুমি মন মারা করে বসে আছো কেন? ঘুমিয়ে পড়ো, কালকে সকালবেলা উঠে আমরা সবাই মিলে আনন্দ করতে যাব, পিকনিক করব, খাওয়া দাওয়া করব, পার্টি করব, এভরিথিং। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু তোমার বোন এখনো বাড়িতে ফিরে আসেনি। 31শে ডিসেম্বর রাত্রিবেলা বাইরে সবাই উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, এত রাত্রিবেলা পর্যন্ত বাইরে থাকা উচিত নয়। তুমি তোমার বোনকে ফোন করে বাড়িতে ডেকে নাও, ক্লাবে আর পার্টি করতে হবে না। আরে তুমি চিন্তা করো না, আজকের জন্য আমি স্পেশালি বডিগার্ড ডেকেছি, বডিগার্ড ওকে প্রতিরক্ষা দিয়ে ক্লাবে নিয়ে গেছে, তারপর সাবধানে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। তুমি চুপ করে ঘুমিয়ে পড়ো। সত্যি বাবারি বাবা, টাকা অপচয় করতে পারো বটে। তোমার বোন লক্ষ লক্ষ টাকা খরচা করে জামা কাপড় কিনে আনছে, সেটা আবার নাকি পছন্দ হচ্ছে না, আবার এখন তুমি বলছো তুমি ওর জন্য বডিগার্ড রেখেছো। আচ্ছা শোনো না, চলো আমি আর তুমি বাইরে বেরিয়ে যাই, চলো। সে কি, এতক্ষণ আমার বোন ফিরে আসছিল না বলে তুমি তো চিন্তা করছিলে, আর এখন আবার বলছো বাইরে বেরিয়ে যাওয়ার কথা? বাইরে বেরিয়ে কোথায় যাবে? তোমার বোন যে জামা কাপড়গুলো পরবে না বলে ঠিক করেছে, ওই জামা কাপড়গুলো কেটে কেটে আমি অনেক ছোট ছোট সোয়েটার, ফ্রক আরো বাচ্চাদের জামা কাপড় বানিয়েছি। রাস্তায় ফুটপাতের ধারে অনেক গরিব বাচ্চারা শুয়ে থাকে, চলো ওদের কাছে গিয়ে মাথার ধারে নতুন নতুন জামা কাপড় রেখে দিয়ে আসি, তাহলে নতুন বছরের দিন যখন ওদের ঘুম ভাঙবে তখন ওরা নতুন জামা কাপড় পেয়ে খুব খুশি হবে। সত্যি তুমি আমার বউ, তাই আমার গর্ব হয়। সবাই নতুন বছর উপলক্ষে ডায়মন্ড, গোল্ড, সিলভার কিনতে চাই, শপিং করতে চাই, ভালো রেস্টুরেন্টে খাবার খেতে চাই, আর তুমি গরিব বাচ্চাদেরকে জামা কাপড় দিতে চাইছো। ওয়াও। হ্যাঁ, আমি ওদের কষ্টটা ভালো মতোই বুঝি। এই বলে সুস্মিতা এবং রাহুল নতুন বছরের আগের দিন রাত্রিবেলা গাড়িতে নতুন নতুন জামা কাপড় তুলে নেয়। তারা দুজনে মিলে ফুটপাতের ধারে চলে যায়। সেখানে অনেক গরিব বাচ্চা শীতে কষ্ট করে ছেঁড়া কম্বল চাপা দিয়ে শুয়ে থাকে। তারা দুজনে মিলে সেই বাচ্চাদের মাথার কাছে সুন্দর সুন্দর জামা কাপড়, কেক, চকলেট ইত্যাদি রেখে দেয়। আমি চাই ওদের নতুন বছর যেন খুব ভালো কাটুক। এই বলে তারা যখন বাড়ি ফিরে যাবে এমন সময় তাদের হঠাৎই বিপাশার সাথে দেখা হয়। দাদা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই ঠান্ডার মধ্যে রাস্তায় বেরিয়ে গরিবদের জামা কাপড় বিলি করছিস? সত্যি এরকম গরিব ভিখারি মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তুই নিজের স্ট্যান্ডার্ডটা একদম নিচে নামিয়ে দিলি। এই গরিবগুলোর গায়ে কত রকমের রোগ আছে তুই জানিস? চুপ কর, এখন এসব কথা বলতে হবে না, তোর বৌদির খারাপ লাগবে। তাছাড়া এই জামা কাপড়গুলো তো পরে নষ্ট হচ্ছিল, তুই তো কোনোদিন এই জামা কাপড়গুলো পরতিস না, তাই আমি আর তোর বৌদি এসে এগুলো গরিব বাচ্চাদেরকে দিয়েছি, বুঝেছিস? তোর মেন্টালিটিটা তোর বউয়ের মতো গরিব হয়ে গেছে, আর আমি আমার লক্ষ টাকার জামা কাপড় দিয়ে কি করব তাতে তোদের কি? বৌদি, তুমি কোন সাহসে আমার আলমারি থেকে জামা কাপড়গুলো বার করেছো? বিপাশা এইভাবে সুস্মিতাকে অপমান করলে তার খুব খারাপ লাগে। নতুন বছরে তারা সবাই মিলে আনন্দ করবে তা নয়, সুস্মিতাকে শুধুই সবার কাছে অপমানিত হতে হয়। কিছুক্ষণ পর তারা সবাই বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই একে অপরকে নিউ ইয়ার উইশ করে, কিন্তু বিপাশা সুস্মিতার সাথে কথা বলে না। কিছুক্ষণের মধ্যেই সুস্মিতা রান্নাঘরে যায় এবং নতুন বছর উপলক্ষে সবার জন্য ভালো মন্দ রান্নাবান্না করতে শুরু করে। কি ব্যাপার সুস্মিতা, তুমি এখন রান্না করবে? যাও যাও, তৈরি হয়ে নাও, আমরা তো ঘুরতে যাব। নতুন বছরের দিন বাইরে ঘুরতে না গেলে হয়? তোমার বাবা মাকে ফোন করে বলে দাও তৈরি হয়ে থাকতে, আমি ওনাদেরকে গাড়িতে করে পিক করে নেব। দাদা, তোর বউ আর ওর গরিব বাবা মা যদি আমার সাথে ঘুরতে যায় তাহলে কিন্তু আমি নতুন বছরের দিন তোদের সাথে বাইরে কোথাও বেরোবো না। বেকার বেকার আমি আমার নতুন বছরের প্রথম দিনটা নষ্ট করব না। আমার এরকম গরিবের নিউ ইয়ার কাটানোর কোনো ইচ্ছাই নেই। আমি গরিব দেখেই তো তোমরা আমাকে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছিলে, কিন্তু এরকম অপমান করার কি মানে হয় বিপাশা? তোমরা যেভাবে ইচ্ছা নতুন বছর সেলিব্রেট করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। রাহুল, আমি কোথাও যাব না। সুস্মিতা এই কথা বলে ঘরে চলে যায়, যার ফলে রাহুলেরও খুব খারাপ লাগে। বিপাশা, তোর বৌদি তোকে কত ভালোবাসে বলতো, আর তুই সবসময় তোর বৌদিকে এরকম অপমান করিস কেন? নতুন বছরের দিন সকালবেলা বৌদির সাথে একটু ভালো ব্যবহার করলি তো পারতিস। বেকার বেকার আর বউ বউ করিস না তো। যেদিন থেকে ওই ভিখারিকে বাড়িতে তুলে এনেছিস সেদিন থেকে আমার আর শান্তি নেই। এই কথা বলে বিপাশাও ঘরে চলে যায়, কিন্তু সে ঘরে গিয়ে নিজের ফোনে কলেজ থেকে একটা মেসেজ দেখতে পায়।
ডিয়ার স্টুডেন্টস, কালকে জানুয়ারি মাসের 2 তারিখ, তাই প্রথমেই তোমাদের আগে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাই। কালকের মধ্যে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল সাবমিট করে দেবে, এটাই তোমাদের নিউ ইয়ারের সারপ্রাইজ। কালকে তোমরা যে প্র্যাকটিক্যালটা সাবমিট করবে সেই অনুযায়ী তোমাদের ফাইনালের নাম্বার দেওয়া হবে। বিপাশা সেই মেসেজ পড়ে খুবই ভয় পেয়ে যায়, কারণ সে জীবনে বইয়ের একটা পাতাও খুলে দেখে না, তাই তার পক্ষে এখন প্রজেক্ট সম্পন্ন করা সম্ভব নয়। এমনিতেই আজকে বছরের প্রথম দিন, তাই সে তখনই কাঁদতে কাঁদতে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং তার দাদা বৌদিকে বিষয়টা জানায়। তুমি একদম কান্নাকাটি করো না, আমি আজকে বসে তোমার প্র্যাকটিক্যাল করে দিচ্ছি। তোমার নতুন বছরের প্রথম দিন নষ্ট হবে না, তুমি আনন্দ করতে পারো, আর কালকে সময় মতো তুমি প্রজেক্টও সাবমিট করতে পারবে, আমি কথা দিচ্ছি। এমন কথা শুনে বিপাশা খুবই খুশি হয়। সেদিন সুস্মিতা তার ননদের হয়ে সব প্র্যাকটিক্যাল করে দেয়, কিন্তু সেদিন বিপাশা নিজের ভুল বুঝতে পারে। বৌদির সাথে খারাপ ব্যবহার করার জন্য সে এবার ভীষণই লজ্জিত বোধ করে। বৌদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার কথাই খারাপ মনে করো না। তুমি গরিব ঘর থেকে এসেছো বলে আমি তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু আমি তোমাকে আর কোনোদিনও কোনো কথা শোনাবো না। আজকে নতুন বছরের প্রথম দিন, তাই আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করব। তুমি তোমার বাবা মাকে ফোন করে নিমন্ত্রণ করতে পারো। কাকু কাকিমার সম্বন্ধে খারাপ কথা বলা আমার সত্যিই উচিত হয়নি। আমি আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে চাই। যার ফলে সুস্মিতা খুব খুশি হয়। সুস্মিতা খুশি মনে তার বাবা মাকে ফোন করে নতুন বছর উপলক্ষে নিমন্ত্রণ জানায়। এভাবেই তারা একসাথে সবাই মিলে নতুন বছর উদযাপন করে। পিয়ালি তার বাবা ও মায়ের সঙ্গে হরিণঘাটা নামক এক গ্রামে বাস করত। পিয়ালির বাবা মনোহর বাবু একজন দর্জি ছিল। তার ছোট একটা টেলার ছিল। সে তাদের গ্রামের লোকজনের পোশাক আশাক সেলাই করত, তাই দিয়েই তাদের সংসার চলে যেত। পিয়ালি দেখতে অনেক কালো ছিল, তাই তাকে কোনো ছেলেই পছন্দ করত না। তার বাবা মা পিয়ালির বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু বারে বারে ছেলেপক্ষ পিয়ালিকে রিজেক্ট করত। পিয়ালির বাবা মা এই নিয়ে সবসময় খুবই দুশ্চিন্তার মধ্যে থাকত। এমনই একদিন, কোথায় মনোহর? আমার জন্য যে ধুতি পাঞ্জাবিটা সেলাই করতে বলেছিলাম, হয়েছে নাকি ধুতি পাঞ্জাবিটা এখনো বাকি আছে? আমার কিন্তু 2 দিন পরেই লাগবে। হ্যাঁ দাদা, প্রায় হয়ে এসেছে। আমি আজকে সন্ধ্যার মধ্যেই আপনাকে দিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যাবেলা একজন কাউকে পাঠাবো, তুমি তার হাতেই ধুতি পাঞ্জাবিটা দিয়ে দিও। আর বলছিলাম যে তোমার মেয়ে পিয়ালির জন্য কি ছেলে খুঁজে পেলে নাকি পেলে না এখনো? না দাদা, আর বলবেন না, এখনো পর্যন্ত কোনো ছেলে পেলাম না, যে এখনো দেখাশোনা চলছে। আপনাকেও তো বলে রেখেছিলাম ভালো কোনো ছেলে পেলে আমাকে বলতে, আপনিও তো কোনো খোঁজ খবর দিলেন না আর। হ্যাঁ, সে আমার মাথায় আছে, কিন্তু কি বলতো, তোমার মেয়ে দেখতে খুবই কালো, তা কালো মেয়েদের বিয়ে দেওয়া খুবই চাপের ব্যাপার, জানোই তো। তোমার মেয়েকে তো কেউই পছন্দ করছে না। আমি অনেক কাউকেই তোমার মেয়ের ফটো দেখিয়েছি, তবে চেষ্টা করতে থাকো, উপরওয়ালা যদি চাই নিশ্চয়ই তোমার মেয়ের একদিন না একদিন বিয়ে হবে। পিয়ালি তখন তার বাবা টেলার্সে খাবার দিতে এসেছিল। সে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাবা এবং রমেশ বাবুর কথা শুনছিল। রমেশ বাবুর কথা শুনে পিয়ালির মন খুবই খারাপ হয়ে যায়। মনোহর তার মেয়েকে দেখতে পেয়ে কথা ঘোরানোর চেষ্টা করে। তুই মন খারাপ করিস না মা, রমেশ কাকুর কথা বাদ দে। রমেশ কাকু সবসময় ভুলভাল কথা বলে, আসলে কোথায় কি বলতে হয় জানে না তো, তাই আর কি। না বাবা, রমেশ কাকু তো ভুল কথা বলেননি। আমি দেখতে কালো, আর তাই জন্য আমাকে কেউ পছন্দ করে না, এটা তো আমিও জানি, আর এটা বাস্তব। আমি এটা মেনেও নিয়েছি। আমার যে কোনোদিনও বিয়ে হবে এটা আমি আশা করি না বাবা। আচ্ছা ছাড়ো, তুমি খেয়ে নাও, আর তোমার কি কি সেলাইয়ের কাজ বাকি আছে আমাকে বলো, আমি করে দিচ্ছি। এই বলে পিয়ালি তার বাবার কাজে সাহায্য করতে শুরু করে। পিয়ালিও তার বাবার মতো খুবই ভালো সেলাইয়ের কাজ জানতো। তার বাবার উপর যখনই কাজের প্রেসার পড়ে যেত, পিয়ালি তার বাবাকে কাজে সাহায্য করত। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। পিয়ালির বাবা মা তার জন্য ছেলে খুঁজে পায় না। একদিন তাদের গ্রামের রাজকুমার মহেন্দ্র জন্মদিন উপলক্ষে রাজসভা থেকে লোকজন গ্রামবাসীকে নিমন্ত্রণ করতে এসেছিল। সবাই শোনো শোনো শোনো, আমাদের রাজকুমার মহেন্দ্রবাবুর আগামী 2 তারিখে জন্মদিন। ওনার 25তম জন্মদিন আমাদের রাজামশাই খুব ধুমধাম করে পালন করবেন, তাই সমস্ত গ্রামবাসীর সকলকে রাজসভায় নিমন্ত্রণ জানানো হলো। রাজামশাইয়ের পক্ষ থেকে গ্রামবাসীর সকলকে রাজসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই শোনো শোনো শোনো।
রাজকুমারের জন্মদিনে সকলেই নিমন্ত্রণ পেয়ে খুবই আনন্দিত হয়। রাজকুমারের জন্মদিন বলে কথা, আমি রাজকুমারের জন্মদিনে একটা খুবই সুন্দর জামা পরে যাব, আর আমার বাবাকে বলবো রাজকুমারের জন্মদিনে দামি কোনো উপহার দিতে, যাতে রাজকুমার খুবই খুশি হয়। আমি রাজকুমারের জন্মদিনে একটা রূপোর তৈরি বাটি দেব। আমার উপহারটা রাজকুমারের খুব পছন্দ হবে। আর পিয়ালি, তুই কি দিবি রে? আমি কি দেব এখনো ভাবিনি রে। দেখি বাবা মায়ের সঙ্গে কথা বলে বাবা মা কি বলে। আরে রূপালি, তুইও না, কাকে কি জিজ্ঞাসা করছিস? পিয়ালির বাবা একজন দর্জি আর পিয়ালি একজন দর্জির মেয়ে। এদের কি দামি দামি জিনিস কেনার ক্ষমতা আছে? দেখ, রাজকুমারের জন্য হয়তো জামা কাপড় সেলাই করে নিয়ে যাবে, এছাড়া আর কি বা দেবে। পিয়ালির বাবা মা গরিব হওয়ায় এবং পিয়ালি একজন দর্জির মেয়ে হওয়ায় তার বন্ধুরা সবসময় পিয়ালিকে নানান রকম ভাবে ছোট করত। পিয়ালি তাদের কথায় কখনোই মন খারাপ করতো না। সে ভালো করেই জানতো রাজকুমারকে দামি কোনো জিনিস উপহার দেওয়ার ক্ষমতা তাদের নেই, তাই সে রাজকুমারকে তার নিজের হাতে তৈরি একটা পোশাক উপহার দেবে বলে ঠিক করে। পিয়ালি দিনরাত পরিশ্রম করে রাজকুমারের জন্য পোশাকটি তৈরি করতে থাকে। দেখতে দেখতে রাজকুমারের জন্মদিন চলে আসে। পিয়ালি, আজকে তো রাজকুমারের জন্মদিন। আমরা ভেবেছিলাম সবাই যাব, কিন্তু আমি আর তোর মা যেতে পারবো না। তোর পিসির খুব শরীর খারাপ। আমি আর তোর মা তোর পিসিকে দেখতে যাব। তুই বরং তোর বন্ধুদের সঙ্গে রাজকুমারের জন্মদিনে চলে যা, কেমন? বাবা, তোমরা যাবে না, আমিও যাব না। আমি একা একা গিয়ে ওখানে কি করব? না না, এরকম বললে তো হবে না মা। রাজামশাই গ্রামের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন, আর রাজামশাই আমাদেরকে খুব ভালো মতোই চেনে। যদি রাজসভায় দেখে আমাদের বাড়ি থেকে কেউ যায়নি, তাহলে কিন্তু উনি খুব রাগ করবেন। তোকে অবশ্যই যেতে হবে মা। পিয়ালি তার বাবা মায়ের কথা শুনে তার বন্ধুদের সঙ্গে রাজকুমারের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে পিয়ালি দেখে গ্রামবাসী এবং তার বন্ধুরা সবাই রাজকুমারকে অনেক দামি দামি জিনিস উপহার দিচ্ছে। এই দেখে পিয়ালি মনে মনে ভাবে, সবাই কত দামি দামি জিনিস রাজকুমারকে উপহার দিচ্ছে, এদের সকলের সামনে আমার উপহারটা খুবই সামান্য। আমার নিজের হাতে তৈরি করে এই পোশাকটা রাজকুমার কখনোই পছন্দ করবে না। আমি এই সামান্য পোশাকটা রাজকুমারকে কিভাবে দেব? আমার যে এটা রাজকুমারের সামনে নিয়ে যেতেই খারাপ লাগছে। এবার আমি কি করি? পিয়ালি মনে মনে এরকম ভাবে নানান চিন্তা ভাবনা করতে থাকে। অনেক চিন্তা ভাবনা করার পর, না, আমি সরাসরি এই উপহারটা রাজকুমারকে দেব না। আমি বরং এই পোশাকটা রাজকুমারের ঘরে রেখে দিই। এতে আমার নাম লেখা নেই, রাজকুমার বুঝতেও পারবে না যেটা আমি দিয়েছি। এটাই ভালো হবে। পিয়ালি মনে মনে এসব ভেবে লুকিয়ে লুকিয়ে রাজকুমারের ঘরে যায় এবং রাজকুমারের ঘরের খাটের উপর পোশাকের বাক্সটা রেখে দেয়। কিন্তু তখনই সে কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। পিয়ালি খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে রাজকুমারের ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। তার বন্ধুরা পিয়ালিকে দেখে আবার খুব মজা করতে শুরু করে। পিয়ালি মন খারাপ করে বাড়ি ফিরে আসে। না না মা, এটা কিন্তু তুই ঠিক করলি না। তুই রাজকুমারের সঙ্গে দেখা করে রাজকুমারকে জন্মদিনের শুভেচ্ছা জানালি না, উপহারটা হাতেই দিতিস। ওই রকম ভাবে উপহার রেখে কেউ চলে আসে নাকি? বাবা, আমার খুবই খারাপ লাগছিল। আর তাছাড়া দামি দামি উপহারের মাঝে আমার ওই সামান্য উপহারটার কথা রাজকুমারের মনেও থাকবে না। জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেলে রাজকুমার মহেন্দ্র তার ঘরে যায় এবং সে তার খাটের উপর একটা বাক্স দেখতে পায়। বাক্সটা খুলে সে খুবই সুন্দর একটা পোশাকও দেখতে পায়। আরে বাহ, এত সুন্দর পোশাক! এত সুন্দর পোশাক আমাকে কে উপহার দিল? কিন্তু এই উপহারটা কে দিয়েছে? সে আমার সামনে আসেনি কেন? এভাবে কাউকে কিছু না বলে উপহারটা রেখে চলে গেল। ওই পোশাকটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর এটা আমাকে কি দিয়েছে? এটা আমাকে জানতেই হবে। রাজকুমার তার বাবা মাকেও এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারাও কিছু বলতে পারে না। এই নিয়ে রাজকুমার খুবই চিন্তায় পড়ে। সে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে তার ঘরের দরজায় লেগে থাকা একটা নীল রঙের কাপড়ের টুকরো খুঁজে পায়। এই নীল রঙের কাপড়ের টুকরো কোথা থেকে এলো? এটা তো মনে হচ্ছে কোনো মেয়ের ওড়নার কাপড়। বুঝলাম, আমার ঘরে এই পোশাকটা সে রেখে গেছে। এটা নিশ্চয়ই তারই ওড়না ছেঁড়ার কাপড়। কে সেই মেয়েটা? তাকে দেখার আগ্রহ আমার যে বেড়েই চলেছে। আমি তাকে খুঁজে বের করবই। আসলে পিয়ালি তাড়াতাড়ি করে রাজকুমারের ঘর থেকে পালিয়ে যেতে গিয়ে তার জামা দরজায় লেগে ছিঁড়ে গিয়েছিল। পিয়ালিও সেটা লক্ষ্য করেনি। রাজকুমার রাজামশাই এবং রানী সাহেবাকে মেয়েটির সন্ধান করতে বলে। রাজসভার লোকজন গ্রামবাসী সকলের ঘরে ঘরে যায়,
কিন্তু কে উপহারটা দিয়েছে কেউই বলতে পারে না। আসলে সেদিন পিয়ালি এবং তার বাবা মা বাড়িতে ছিল না, তাদের বাড়িতে তালা মারা ছিল। তাই পিয়ালি কিংবা তার বাবা মা কারোর সঙ্গেই রাজসভার লোকজনের দেখা হয় না। এই ব্যাপারে রাজকুমারও কিছু জানতে পারে না। বাবা, যে করেই হোক মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। আমি দেখতে চাই কে সেই মেয়ে যে আমাকে এত সুন্দর একটা পোশাক উপহার দিয়েছে। বাবা, তুমি একটা স্বয়ংবর সভার আয়োজন করো, যেখানে গ্রামের সকল যুবতী মেয়েকে নিমন্ত্রণ করা হবে, আর সবাইকে বলা হবে আমার জন্মদিনের দিন মেয়েরা যে পোশাক পরে এসেছিল ঠিক সেই পোশাক পরেই আসতে হবে। আমি যদি ওই মেয়েটাকে খুঁজে পাই তাহলে আমি তাকেই বিয়ে করব। রাজকুমারীর কথা মতো রাজসভার লোকজন গ্রামবাসীকে খবরটা জানাতে আসে। শোনো শোনো শোনো, আগামীকাল রাজসভায় একটা স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। সেই সভাতেই রাজকুমার গ্রামের সকল যুবতী মেয়েকে উপস্থিত থাকতে বলেছেন। আগামীকাল রাজকুমার গ্রামের যুবতী মেয়েদের মধ্যে যে কোনো একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করবেন। সকল যুবতী মেয়েকে রাজকুমারের জন্মদিনের দিন পরিহিত পোশাক পরেই স্বয়ংবর সভায় উপস্থিত থাকার আদেশ দেওয়া হলো। সবাই শোনো শোনো শোনো। তারা সবাই পরের দিন রাজসভায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু পিয়ালি স্বয়ংবর সভায় যাওয়ার জন্য রাজি হয় না। না বাবা, আমি ওখানে গিয়ে কি করব? রাজসভার লোকেরা কি বলেছে শুনলে না? রাজকুমার নিজের জন্য জীবন সঙ্গীকে নির্বাচন করবে। আমার ওখানে গিয়ে কোনো কাজ নেই, আমি দেখতে কালো। আমাকে আজ পর্যন্ত অনেক ছেলে রিজেক্ট করেছে, আর তোমরা ভাবলে কি করে যে রাজকুমার আমাকে পছন্দ করবে? আমরা সেটা বলিনি রে মা, সবটাই তো ভাগ্যের ব্যাপার। তুই কালো বলে যে রাজসভায় যেতে পারবি না এরকম তো কোনো ব্যাপার নেই। উপরবেলা কখন কি চাই সেটা কে বলতে পারে বলতো? তুই কালো বলে কেন নিজের ইচ্ছেগুলোকে শেষ করে দিচ্ছিস? হ্যাঁ মা, তোর বাবা একদম ঠিক বলছে। রাজকুমার তোকে পছন্দ করুক বা না করুক, তোর যেতে আপত্তি কোথায়? রাজসভায় যাবি, তোর সব বন্ধু বান্ধব থাকবে, তোর খুব ভালো লাগবে। পিয়ালি তার বাবা মায়ের কথা শুনে রাজসভায় যেতে রাজি হয়ে যায়। পরের দিন গ্রামের সকল যুবতী মেয়ে খুবই সুন্দরভাবে সেজে রাজসভায় গিয়ে উপস্থিত হয়। রাজকুমার সকলকে ভালোভাবে লক্ষ্য করতে থাকে। কোথায় সেই মেয়ে? এগুলোর মধ্যে তো সেই মেয়েটা নেই। এই কাপড়ের টুকরোটা তো কারোর জামার সঙ্গেই মিলছে না, তাহলে এটা কার জামার টুকরো? রাজকুমার খুবই চিন্তিত হয়ে পড়েন। ঠিক তখনই সেখানে পিয়ালি এসে উপস্থিত হয়। পিয়ালি রাজকুমারকে দেখে অবাক হয়ে যায়, কারণ রাজকুমার সেদিন পিয়ালির উপহার দেওয়া পোশাকটাই পরেছিলেন। এই দেখে পিয়ালি খুবই খুশি হয়। তোমরা সবাই ভালো মতোই জানো যে আমি তোমাদেরকে কেন এখানে ডেকেছি। আমি আমার জীবন সঙ্গিনীকে পেয়ে গেছি। তোমাদের মধ্যেই সে দাঁড়িয়ে আছে, যে আমাকে আমার গলায় ঝোলানো ওড়নাটা উপহার দিয়েছিল আমার জন্মদিনের দিন। আমি তাকেই কথাগুলো বলছি। আমি তাকে আমার সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। রাজকুমার পিয়ালিকে দেখে বুঝতে পারে সে এতদিন পর্যন্ত যেই মেয়েটির সন্ধান করছিল সেটি আর কেউ নয়, সেটা হলো পিয়ালি। কারণ পিয়ালির জামার সামনের দিকে একটা অংশ ছেঁড়া ছিল। কিন্তু পিয়ালি রাজকুমারের সামনে যেতে সাহস পায় না। তাই রাজকুমার নিজেই পিয়ালির কাছে এসে পিয়ালির হাত ধরে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। এই দেখে গ্রামের সকল মেয়ে অবাক হয়ে যায়। রাজকুমার, আমি আপনার যোগ্য নই। আমি দেখতে খুব কালো, আমি দেখতে অসুন্দর, আমাকে কেউ পছন্দ করে না। আর তার চেয়েও বড় ব্যাপার হলো আমি একজন সামান্য দর্জির মেয়ে, আর আপনি রাজ্যের রাজকুমার। আপনি আমাকে বিয়ে করবেন না, আমি আপনার যোগ্য কখনোই হতে পারবো না। আমি তোমার রূপ রং দেখে কিংবা তোমার বাবা কি করে সেটা দেখে তোমাকে পছন্দ করিনি। আর কারোর গায়ের রং কালো বলেই যে সে সুন্দর নয় এটা একেবারেই ভুল ধারণা। আমি তোমাকে আমার কল্পনার মধ্যেই ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে না দেখেই আমি তোমার প্রেমে পড়েছি, আর আমার নজরে তুমি এই পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী। এটা শুনে পিয়ালি খুবই খুশি হয় এবং সে রাজকুমারকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। রাজসভা থেকে পিয়ালির বাবা মাকে নিয়ে আসার জন্য আদেশ দেওয়া হয়। পিয়ালির বাবা মা সবটা জানতে পেরে খুবই খুশি হয়। তাদের অনুমতি নিয়ে সেদিনই রাজকুমারের সঙ্গে পিয়ালির বিয়ের আয়োজন করা হয়। কেউ ভাবতেও পারেনি একজন সামান্য দর্জির মেয়ে একদিন তাদের রাজ্যের রাজরানী হয়ে উঠবে। বিয়ের পর পিয়ালি রাজকুমারের সঙ্গে হাসি খুশি জীবনযাপন করতে থাকে।